ভুট্টা লাগে তোমার সকল কাছে ভিক্ষা যাই বাবা, ভিক্ষা যাই, ভিক্ষা যাই। দর্শক, সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই মুহূর্তে দেশে যাকে নিয়ে খুব আলোচনা চলছে, কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। একই সঙ্গে একটু তথ্য দিয়ে রাখতে চাই, শুধু রিপন মিয়া নয়, তার পুরো পরিবার, বলতে গেলে মা এবং স্ত্রী সবাই আমাদের সঙ্গে আজকে কথা বলবেন। সম্প্রতি তাকে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখেছি, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই বিতর্কটা। আসলে কি হয়েছে বা এই ব্যাপারে রিপন মিয়ার কি জবাব রয়েছে সেগুলো একটু জানতে চাই, আশা করি ভালো লাগবে। রিপন মিয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। শুরুতে যে কথা বলতে চাই, আমরা তো দেখছি যে আপনাকে নিয়ে একটা প্রতিবেদন হয়েছে, তারপর আরো একটা ব্যাপার দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে ওই প্রতিবেদনের পর থেকে রিপন মিয়া লাপাত্তা। আসলে কি আপনি লাপাত্তা নাকি? না। আচ্ছা, প্রতিবেদনটা তো আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। যে রিপোর্টটা আপনাকে নিয়ে হয়েছে, সেই রিপোর্টের ব্যাপারে আপনার কাছ থেকে প্রথমে আপনার বক্তব্যটা শুনতে চাই। এনে মূলত কই থেকে কি হয়েছে আমি মানে বুঝছি না বিষয়টা। তারা মূলত আগে মনে হয় আব্বু আম্মুর কাছে গেছে, এরপরে আমাদের বাড়িতে গেছে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাজারে ছিলাম। এরপরে হঠাৎ সাংবাদিক এসে বলতেছে আপনার নামে তো বিচার আছে। আমি তো এমনি লেখাপড়া নাই, আমি তো ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। আমি কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমি বলতে পারি না, দেখে আমি মূলত ইন্টারভিউটা দিই না। পরে আমি ঘাবড়ায় গেছি। পরে একটা সময় রাগ ভাই বলছি, হ্যাঁ আমার ভাবি ওইখানে, আমার ভাবিও ছিল। এইলো থেকে পরেরটা আর আমি জানি না। আচ্ছা, পরেরটা আপনি জানেন না, কিন্তু সেই প্রতিবেদন থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ধরুন আমি যদি শুরু থেকে যাই, প্রথমে আপনার বাবা মাকে দেখানো হচ্ছে, তারা বলছিল যে রিপন আমাদেরকে টাকা পয়সা দেয় না, অনেক টাকা কামায়, ভরণ পোষণ দেয় না, আলাদা থাকে। আসলে এই অভিযোগটা কি সত্য কি না, যে আপনার মা বাবাই তো বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অভিযোগটা আপনার যে গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল। আপনি দেখেন, আপনি একজনে কান পড়া দিলে আরেকজনে কিন্তু যে সহ্য করতে পারে না। এই লায়া এক কথা কয়, এই লায়া এক কথা কয়, 10 জনে যদি 10 রকম কয়, পরে একটা মানুষ তো এমনি মন নষ্ট হয়ে যায়। পরে আবেগে শুনে পরে এইগুলি আম্মা বইলা দিছে। বলছেন যে উনি আসলে ইমোশনাল থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমোশনাল হয়ে বললেও মানে এমনটা কি আপনাদের, এমন অনেকে বলছে আবার যে রিপন মিয়ার সঙ্গে বা আমাদের তো অনেকের পরিবারে অনেক দ্বন্দ্ব থাকে, হয়তো বা মান অভিমানও থাকে, সেখান থেকে বলেছিল। এমন কিছু কি আছে আপনার মায়ের সঙ্গে কোনো সমস্যা, বাবার সঙ্গে? হ্যাঁ, না, আম্মা কয়েকদিন আগে আমার থেকে একটা ফোন চাইছিল। অবশ্য আমি কইছি আমি যখন ঘরটা বানাইতেছি, ঘরের কাজটা শেষ কইরা পরে তোমার ফোনটা দিই। ঘর বানাইতেছি, ঘরে তো আর আমি একলা থাকতাম না, আব্বা আম্মারে নিয়েই থাকবাম। আবার যত আমরা ভাঙ্গা করে থাকতেছি, এই যে আব্বা আম্মা যেন থাকে এক জায়গায় থাকতেছি, যখন বাড়ির কাজ হইতেছে তো ওইখানে তো যাওয়া লাগে, না গেলে তো ওই যে মিস্ত্রি ঠিকঠাক মতো কাজ করে না। কিন্তু পরে ওইখানে আসছিলাম, পরে সাংবাদিক আইসে কিনা কিতা, পরেরটা এইভাবেই মানে আম্মা এরপরে রাগ বাইছিল, রাগ পাওয়ার পরে পরে ওই সাংবাদিকরা এটা বলছে আর মনে হয় এরকম। তো এই প্রতিবেদন বের হবার পরে আপনার মায়ের সঙ্গে তো অবশ্যই আপনার কথা হয়েছে? অবশ্যই কথা হয়েছে। উনি কি বলেছে এরপরে? আম্মা খাইন্দা দিয়া কয় আমি কিতা করছি যে আমি নিজেও কইতে না, কয় আমার শয়তানও দোষে এইটা এটা কইতাছে, আর কোনো তো কইলে কাইন্দা দেবে। ঠিক আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু আরো কিছু পয়েন্ট একটু ধরে নেই। ধরুন আপনি তো বিয়ে করেছেন? হ্যাঁ, অবশ্যই আমি বিয়ে করছি, তো অনেকদিন হয়েছে। বিয়ে করেছেন, বাচ্চাও আছে 2জন, যেটা আমরা প্রতিবেদনে দেখেছি। সেখানে তো বলা হচ্ছে যে মানে আমরা দেখেছি, বলা হচ্ছে না, দেখেছি যে আপনার স্ত্রী প্রসঙ্গে বলার পর আপনি বলেছেন যে ভাবি, আমার স্ত্রী না ভাবি। স্ত্রীকে কেন ভাবি বলে সম্বোধন করলেন, বা স্ত্রী পরিচয় কেন গোপন করলেন? ওইখানে দুইটা বিষয়। ওইখানে আমার ভাবিও ছিল, আমি মনে হচ্ছে ভাবির কথা। আর বিয়ে করছি, আমি চাচ্ছি না আমি বিয়ে করছি এটা অনলাইনে জানুক। আমি চাচ্ছি না আমার বউরা দেখাতাম। আমি বিয়ে করছি তো করছি, এটা বিয়ে করলে কি আপনার দেয় দেবো আমার? এই আর বিষয়, এই কারণে আমি না হচ্ছে আমি বিয়ে করছে না। কিন্তু বিয়ে করেননি, ঠিক আছে, আপনি নানা কারণে আপনার স্ত্রীকে প্রকাশ্যে আনেননি বা সামনে আনতে চাননি, অনেক সমস্যা হতে পারে এই কারণে। কিন্তু আপনি যেভাবে কন্টেন্ট বানাতেন, সেখানে কিন্তু মনে হয় ওই যে আপনার বিয়ের ব্যাপারেও অনেক কথা বলতেন আর কি। হ্যাঁ, তো ওইটার সাথে মনে হয় এটার কারণে মানুষ একটু সাংঘর্ষিক ভাবে নিয়েছে। তো উনি সাংবাদিক যার কাছে গিয়েছিল, উনি কি আসলে আপনার স্ত্রী ছিল?
না না ওইখানে আমার ভাবি ছিল, মানে যার কাছে গেছে বউ ছিল, ভাবিও ছিল। আচ্ছা, 3 জন ছিল। আর বাসায় কে কে ছিল যখন সাংবাদিক আপনাদের বাসায়, মানে আপনার স্ত্রীর কাছে গিয়েছিল বা ভাবি? ওইখানে 3 জন মহিলাই ছিল। 3 জন মহিলা ছিল। কে কে? একজন হচ্ছে আপনার স্ত্রী, আর 2 জন ভাবি ছিল। 2 জন ভাবি ছিল। মানে যার কাছে গেছে আপনি বলতে চাচ্ছেন যে উনি আসলে ভাবি ছিল। আসলে ওইখানে এই ব্যাপারটা হয়েছে। আপনার বাড়িঘর নিয়ে তো প্রশ্ন উঠেছে, বলছে যে আপনি রিপন মিয়া অনেক টাকা কামান, লাখ লাখ টাকা কামাচ্ছেন, তারপর হচ্ছে 5 স্টার হোটেলে ঘুরছেন, বিদেশ যাচ্ছেন, এত টাকা পাচ্ছেন কোথায়, বা এই টাকা যদি আসেও টাকাগুলো কোথায় যাচ্ছে, এগুলো নিয়েও অনেক প্রশ্ন তুলছে। আসলে আপনি কেমন টাকা কামান সত্যি করে বলেন? হয়তো আপনারা মোটামুটি সবাই জানেন ফেসবুক থেকে এখন কিন্তু টাকা দেয় না। ঘোরাগাড়ির যে শখটা, এটা মনে ইচ্ছা তেমন লাগে। আর আপনার ঘোরাগাড়ি করলে আপনার মনে করেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা জায়গায়, এমন কোনো বিষয় না। আর ফেসবুক থেকে তেমন কিছু টাকা একটা আসে না, আসে মোটামুটি যেটা আসে আমি মোটামুটি একটা চলতে পারি। আর এর পাশাপাশি আমি কাঠমিস্ত্রি কাজ করি। আমি কি আপনার বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, না এখন ওই যে অনেকে যে প্রশ্নটা যেভাবে আসলে আসতেছে, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো কন্টেন্ট বানাচ্ছেন, 5 স্টার হোটেলে শুয়ে দেখাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, তো তখন অনেকে প্রশ্ন উঠছে যে রিপন যদি টাকাই না কামায় 5 স্টার হোটেলে থাকছে কিভাবে, বিদেশ যাচ্ছে কিভাবে, এই টাকাগুলো আসছে কোথা থেকে? ও এইটা আমরা স্পন্সর বুঝেন, স্পন্সর আছে না, আমরা স্পন্সরের মাধ্যমে ঘোরাগাড়ি করি। এগুলি মূলত ঘোরাগাড়ির জন্য মনে ইচ্ছা শক্তি তেমন লাগবো। আপনি টিয়া থাকলে আপনি ঘুরতে পারেন না, আপনার রহন টিয়া আছে, আপনার বয়স নাই, আপনি ঘুরতে পারেন, এইটা আর বিষয়। মানে ঘোরাগাড়ি করলে ইচ্ছা শক্তি তেমন লাগবে। মানে হচ্ছে যে আপনি বলছেন যে আপনি যে ঘুরছেন থাকছেন এগুলো মূলত হচ্ছে স্পন্সরের টাকায়, সেখান থেকে মানে আপনাকে টাকা দিয়ে ঘুরতে হয় না? না না, আরও তো অনেক অভিযোগ আছে এখন, যেহেতু আসলে আপনাকে সবাই অনেক ভালোভাবে পজিটিভলি নিয়েছিল, তার মধ্যে এমন একটা প্রতিবেদন আসার পর অনেকে এখন আলোচনা করছে, সমালোচনা করছে। প্রতিবেদন প্রকাশের পর থেকে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার নিজের উপলব্ধিটা কি, যদি আমি রিপন মিয়ার কাছে জানতে চাই? বুঝি নাই, আরেকবার বলবেন। এই যে আপনি তো এতদিন আপনাকে সবাই একটা চোখে এক দৃষ্টিতে দেখতো, গতকালকে যখন আপনার বিরুদ্ধে একটা সংবাদ প্রচার হলো, তারপর থেকে কিন্তু অনেক মানুষ আপনার বিপক্ষেও চলে গেছে। এই যে উত্থান পতন বা এই যে পক্ষ থেকে মানুষ বিপক্ষে চলে গেল, বিষয়টা আসলে কালকের পর থেকে কি মনে হচ্ছে আপনার কাছে, আপনার আত্ম উপলব্ধি কি? আমি তো লেখাপড়া নাই, আমি পেশায় কাঠমিস্ত্রি, আমি লেখাপড়া করতে পারি নাই। আর বাংলা কি লেখা আছে আমি মূলত জানি না। আর এমনি বন্ধু বান্ধব ভালোবাসা এইটা আমি জানি, বন্ধু বান্ধব আছে বিদায় বা অনেক ভালোবাসে। আমার লেখাপড়া নাই, আমি বুঝি না আর কোনো গীতা হইতেছে এটা আমি জানি না। কিন্তু কয় যে কালকের পর থেকে একটু আমার নিয়ে একটু ঝামেলা চলতেছে, এইটাই আমি জানি। কি ঝামেলা? আপনি ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা ফেস করছেন? আপনার বাড়ির কি অবস্থা এখন? বাড়িঘর আছে, ভালোই আছে বাড়িঘর, আলহামদুলিল্লাহ। বাড়িঘর ভালো আছে না? আমি শুনেছি যে আপনার আল্লাহ যা করে ভালোর জন্য। বাড়িঘর নাকি এখন অনেক সাংবাদিক যাচ্ছে, আপনাদেরকে খুঁজছে, বা বাড়িঘরে গেছে কেউ? আর এরপরে আমি জানি না সঠিক। আপনি জানেন মানে ওই নিউজ প্রকাশ করার কে ঢাকায় চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। ঢাকায় এসেছেন কবে? ঢাকায় এসে কালকে রাত্রে। প্রতিবেদন প্রকাশটা আগে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। হ্যাঁ, স্ট্যাটাসটা কি আপনার লিখা নাকি আপনার পক্ষে কেউ দিয়েছিল? না, আমি তো লেখাপড়া নাই, আমার পেজ মেনটেন করে আমার সজীব ভাই। সজীব ভাই দেখাশোনা করে, সজীব ভাই ইয়াগুলি করছে। আচ্ছা, উনি হচ্ছে আপনার পক্ষে স্ট্যাটাসটা দিয়েছে। কিন্তু এই স্ট্যাটাস নিয়েও তো অনেকে প্রশ্ন করছে, অনেকে বলছে যে যেহেতু রিপন মিয়াকে আমরা একভাবে চিনি, রিপন মিয়ার বাসায় যখন সাংবাদিক চলে গেল এবং বুঝে গেল যে রিপন মিয়ার পরিবারের সাথে সমস্যা কিংবা এই যে ঝামেলাগুলো আমরা দেখতে পারলাম, ওইটাকে রাগঢাক দেওয়ার জন্যই রিপন মিয়া স্ট্যাটাস দিয়ে মানুষের একটা আবেদন চাচ্ছে বা মানুষের কাছে একটা আগে থেকেই পরিবেশ সৃষ্টি করছে যেন আমাকে কেউ ভুল না বোঝে, এরকম কিছুই কি ছিল? এইটা আমি কতটুকু জানি না, কিন্তু কাজ ঝগড়া কিন্তু ফ্যামিলির মধ্যে হয়, কিন্তু এটা যে এইভাবে হইব এটা আমি জানি না। আচ্ছা, আমরা তাহলে আপনার মাকে একটু নিয়ে আসি, যেহেতু আপনার মা আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি আপনার সামনেই নাকি? তার সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে তিনি কি বলছেন নাকি? ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিপন মিয়ার মা, যাকে আমরা দেখেছি যে একটা প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করেছিলেন, তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, আমি ভালো না। ভালো নাই? আমি গরিব মানুষ, বুঝছেন, আমি এই যে কাম কাজ করে খাই, ওলারাও দেহে, তারপর কতটি মানুষ আইলো 3 জন, তা তো আমি চিনি না। তো কইতাছে আমিরুল্লাহ বাড়িটা কোনটা দেখাই দাও, তো আমিরুল্লাহ বাড়িটা দেখাই দিছি, এটা আরেকজনে দেখাই দিছে, এটা রিপনের মা। আমি তো আর চিনি না সাংবাদিক নাকি। তখন কইতাছে আপনার দাঁড়ান, আপনার লোকের কথা আছে। তখন আমি দাঁড়াইছি আমার বাসার কাছে, আপনার বাসা কই? আমি কই যে আমার বাসা।
খাসি। তখন আমার বাসাত নিয়ে হারিয়া এই যে মানুষ মনে করেন আমার সেরা নেপাল গেছে বালা রেস্টি হোটেলে খায়, আমার দেখে না মানুষে খান কথাও দিছে, বুঝতে পারছি না আমি বুঝে। তারপর এই যে তারা সাংবাদিকরা যায়, আমি তো আর বুঝতে পারছি না যে তারা সাংবাদিক। তা আমার পোলার খোঁজখবর নিল, আমরা বরণ পোষণ করেনি। তা আমরা কইছি যে বরণ পোষণ কম বেশ করে পুরাটার কইছি না, কম বেশ করে। তখন তো দেখতেছি আমার লাগিন, আমি মনে করছি যে বরণ পোষণের কথা যখন কইছে, তাই মনে করছি আমার পোলার আরো উঁচা তুলবো, দিয়ে আমার পোলার আরো নিচা করে দিছে। আমার পোলারে নিচা করে দিছে, নিজের হাতে জবা করতেছি আমি বলতে পারছি না এই ঘটনা যে ঘটবো। আমার ছোট্টা ছেলেরে লেখাপড়া করে দিতেছে রিপনে। এইটা সুমন হইলো বড় ছেলে, হাত নাই হাত কাটা, ভিক্ষা করে খায়। আর এইটা হইলো রিপন ভিডিও, এর শুরু একটা মাইয়া, এরপরে একটা পোলা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় হাতের উড়ে জীবনটা লইয়া। এই 3 পোলা ঈদে এই পোলায় মোবাইল দিছে, খাট কিনে দিছে, তে যে বিল্ডিং করছে, এই বিল্ডিংয়ের একটা রুম দিছে, সোফা সহকারে খাট দিছে আমরা থাকবার লাগিন। তা আমরা কইছি ওহন তোরা থাক, আমরা যখন বৃদ্ধ হমু তখন তোরা বাড়িতে আমরা যাবনি, ওহন তোরা থাকতে থাক, গড়টাও কমপ্লিট হয়েছে না। আমি তো আর বুঝতে পারছি না, আমি কয়েছি অন্য কথা। ওহন তো তারা যে সাংবাদিক মানুষ, আমি তো মনে হচ্ছে আমার পোলারে উপরে তুলবো, মানে আমার পোলারে তো উপরে তুলে নেই, আমার পোলারে আমি নিজে জব করে দিছি। বুঝলেন, বুঝতে পারছি না, মূর্খ মানুষ, শিক্ষা বিজ্ঞান নাই, শুরু থেকে হচ্ছে মা নাই বাপ নাই, এই জীবতান লয়ে হাইরা খায়া মানুষ হয়েছি। আমার শুরু থাকতে মা মারা গেছে, এই জীবতান মাসে বাসাত কাম করে খায় খায় মানুষ করছি, লেখাপড়া শিখাইতে আসছে না, মূর্খ মানুষ। আমি বুঝতে পারছি না যে আমার কুড়াল মেরে দিব আমার পোলারের হুজুর। আমি যদি বুঝতাম তো আমি এই কথাটি কইলাম না। আমার পোলা বর্দর দিতেছে, টিয়া পয়সা দিতেছে, বেশি জায়গার কম দিতেছে, তারও তো সংসার আছে, চালানি লাগবো। আমি নিজের হাতে কিনলে করালাম মানলাম, আমি তো বুঝতে পারছি না বাবা এলে যে সাংবাদিক আমার অত সব বনস করবো। আচ্ছা মা, আমি আপনাকে প্রশ্ন করি, ধরুন রিপন তো এখানে বসে আছে, ছোট থেকে তো আপনি বড় করেছেন, বড় করেছি। ছোট থেকে রিপনকে আপনি কেমন দেখেছেন, সম্পর্ক কেমন বলেন আমার? ভালো, এই মাসের সামনে বিয়াদবি কথাও কয় না, এরপরে মাসের সামনে এই যে বিড়ি নিশা টুসা এইসব কোনো সময় আমার পুঁতে করে নেই। মাসের লাগে খারাপ ব্যবহার কোনো সময় করছে না, সব সময় ভালো ব্যবহার করছে। তার প্রতীক যে আমার কিনলে ও তো কষ্ট করে আনলে বাবু, আমি যে ধ্বংস করে দিলাম, আমি ভিক্ষা যাইব আমার ভুলে নেই, আমি এটা কি করলাম বুঝতে পারছি না, আমি মূর্খ মানুষ। আমি মাইসে লইলে কাম করে খাইছি, ওর বাপের পেট ছিঁড়ে কাম করতে পারে না, নিজেও কাম করছি, ওর বলার বাপও কাম করে জীবনে মানুষ করছি। বলি, ধরুন আপনি এখানে আছেন, আমরা তো ওই ভিডিওতে দেখেছি যে রিপন ভাইয়ের বাবাও কথা বলেছিল, উনি এখন কোথায়? উনি এখন মনে হয় বাড়িতে আছে। বাড়িতে আছে। এই ভিডিও দেখার পর ওনার বক্তব্য কি? এই ভিডিওটা যে তখন বের হলো, আপনারা তো দেখেছেন, বা এই যে রিপন ভাই কান্না করছে আমরা দেখতে পাচ্ছি, সবাই ওনাকে ভুল বুঝছে। ওই ভিডিও দেখার পরে আপনার রিপন ভাইয়ের বাবা যিনি, ওনার বক্তব্য কি, উনি কি বলছেন? উনি তো বেক করলেছে, এই কথা কয়ে হারিয়ে বেক করলেছে না আমার ভূতের, আমি নিজে কোরাল মারলাম, নিজে জবাই করে দিলাম, নিজের ভাইয়ের নিজে দাঁড়াইছে, যখন আমরা সব বনাশ করলাম না, আমরা একটা খাতো কথার কারণে সব ইয়ে হয়ে গেল না। ও না, আপনারা দোয়াই আইসি, আপনারা যদি সাহায্য করে দেন আমার রিফান্ডে, আবার দোয়া করে দেন, রংমত করে দেন। কিছু নাই, বাবা নাই, মা নাই, ছোটটাই মরে যায় আমার বাপ মা, এডি আমার বাপ মা, এডি আমার সব কিছু, আর কিছু নাই বাবা। আচ্ছা, এমনটা কি হয়েছে নাকি যে সাংবাদিক গিয়েছিল, উনি কি আপনাকে কোনো কথা শিখিয়ে দিয়েছে বা জোর করে কোনো কথা বলেছিল? না, শিখাই দিছে না কেউ, এরা জিজ্ঞাসা, তখন আমরা আর বুঝতে পারছি না, এতটা কথা আমরাও কয়েছি। এমনিতে ধরুন, এমনিতে আমি জিজ্ঞেস করছি, ধরুন রিপন ভাইয়ের সঙ্গে তো ধরুন আমাদেরও তো মায়ের সঙ্গে ভেজাল হয়, বাবার সঙ্গে একটু ঝগড়া হয়, সন্তানের সঙ্গে ঝগড়া হয়েছে না, তার লোক ঝগড়া হয়েছে না, আমরা তো বুঝতে পারছি না বাবা, সাদা সিধা মানুষ না, মূর্খ মানুষ। আমরা সুন্দর করে জিজ্ঞেস আমরা কয়ে দিছি, আমরা বরণ ভূষণ কম দেয়, এইটাই কয়েছি, এইটাতেই মনে করেন
তার জীবনীটা শেষ। রিপন ভাই তো বিয়ে করেছে, বাচ্চা আছে, ওনার স্ত্রীর সঙ্গে বা আপনার সম্পর্ক কেমন? বালাই ভালো, ওনার বউ ভালো আছে, সম্পর্ক ভালো, হ্যাঁ, কোনো ভালো সমস্যা আছে। নেই আপনাদের মধ্যে, না, না, কোনো দ্বন্দ্ব নেই, সমস্যা নেই? ঝগড়াঝাটি করে না। গেলে পরে ভাতটা থাকবো, আম্মা ভাত খাইলাও, পান আছে মান দেও, এটা খুব বানালে চা বানাই দেও, চা খাও। মানে হচ্ছে আসলে ওইভাবে কোনো সমস্যা নেই, হয়তো বা কোনো মানভূমিও নেই, কখনো ঝগড়াঝাটিও হয় না যে যার কারণে আসলে এমনটা হতে পারে? না, রিপনের লোকও কোনো ঝগড়া হয় নেই, বউর লোকও কোনো ঝগড়াঝাটি নেই। এমনি আমার মনের ভিতরে কি যে ঢুকলো বাবা, আমি আর কইতে মনটা সামাল করতাম না, কয়ে দিলাম আমার নিজের যাব নিজে করলাম, কিনলে করলাম, আমি বুঝতে পারিনি বাবা। আচ্ছা, কালকে রাতে আমরা একটা ভিডিওতে দেখেছি যে রিপন ভাই আপনাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর কি, ওইটা কি আপনিই ছিলেন? অনেকে বলছে যে ওটা আসলে রিপন ভাইয়ের মা ছিল না। রিপন ভাই, আপনি তো দেখেছেন ভিডিওটা, আপনারই ভিডিও, কান্না করছিলেন। আমার আম্মাই ছিল। আপনার আম্মুই ছিল। অনেকে বলছে যে এটা যে রিপন ভাই, ওটা কি আপনিই ছিলেন যে রাতে যখন কান্না করছিল আপনাকে জড়িয়ে ধরে ভিডিওটাতে? আমি কি ভিডিওটা দেখাবো আপনাকে? দেখেন তো, রাস্তাত করছি না তো, রাস্তাত করছি না, বাসাতে। না, হ্যাঁ, বাসাতে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি। এই যে এখানে একটা, এটা কি আপনি? তখন কি হয়েছিল? সন্ধ্যার সময় এই যে গোলারে যাবো করে দিদি, কি করলো, আমারে যাবো করে আমার মাটি ডালাও, আমার এই করো সেই করো, কান্দা বুড়ি লাগাই দিলাম, মা উঠে সহ্য করতে নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি না বুঝে হয়তো বা বলে দিয়েছেন কথাটা। এখন আমি বলতে চাই যে এখন তো দর্শকরাও দেখছে, রিপন আপনারই সন্তান। রিপন ভাই, তার আগে আপনার কাছে যাই, রিপন আপনার কিছু বলা আছে মাকে নিয়ে? মুরব্বীরা তো ভুল করেই, হাতের ফার্স্ট আঙ্গুল তো সমান না, মানুষ তো ভুল করতেই পারে। আমার আম্মা যতই ভুল করুক, আমি আম্মার কোনো সময় দোষী না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঘটনার পর আপনাদের বা এলাকাবাসী, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা কি কিছু বলেছে? সাংবাদিকের কাছে কইলে সাংবাদিকে কি টাকা পয়সা দিছে, এইগুলো কইলো। আচ্ছা, আপনি ভুল, এখন দর্শকরাও দেখছে, সেই দর্শক যারা আপনার সন্তান বা রিপন মিয়াকে ভুল বুঝেছে বলছেন আপনার কারণে, আপনার স্বামীর বক্তব্যের কারণে, তাদেরকে কিছু কি বলার আছে আপনার? দর্শকের কাছে আমি জানবি কাজাই আমার বছরে যাবেন, জীবনটা নষ্ট না করে যাই, আমি কিছু যাই না। আমি গরিব মানুষ, আমার সন্তান নিধান, আমার বাপ নাই, মা নাই, কেউ নেই, আমার বোনও নাই, আতুর ঘরেছে, মা মরেছে। আমি উঠটা লাগি দর্শকের কাছে ভিক্ষা যাই বাবা, ভিক্ষা যাই, ভিক্ষা যাই, আমি কি করলাম? ঠিক আছে, আপনি শান্ত হন, আমরা শান্ত হন। আশা করি মানুষ আপনার কথা শুনে বুঝবে যে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। রিপন ভাই, বুঝতে না, সাংবাদিক আমার কাছে টেস্টিং নিজে আমার বলারে বাগারও বলবো। রিপন ভাই, স্ট্যাটাসে আপনি একটা কথা লিখেছেন যে এর আগেও অনেক সাংবাদিক মনে হয় আপনার বাসায় গিয়েছিল বা আপনার ইন্টারভিউ নিতে চেয়েছিল, তো আপনার প্রাণনাশের হুমকি এসেছিল বা আরো অনেক ধরনের হুমকি দিয়েছিল আপনাকে, একটু যদি ব্যাপারটা ক্লিয়ার করতেন। এটা বিষয়টা হয়েছে, অনেকেই তো ফোন দেয়, ভাই আমি তো ইন্টারভিউ নিতে চাই। আমি তো আর ওদেরকে ওইটা বলি না, ভাই আমি তো এই সুন্দর করে কারোর সাথে গুছায় গাছায় কথা বলতে পারি না, এর জন্য আমি ইন্টারভিউ দিই না। এটা তো তাদেরকে ফোনে বলা যায় না, এর জন্য বলি ভাই আমি ইন্টারভিউ দেওয়া সম্ভব না, না করে দিই। এর জন্য মূলত আপনাকে হুমকি দিয়েছে। হুমকি দেয়, কি ধরনের হুমকি? মাইরে আলবো, আপনাকে মেরে ফেলবে, এটা করবো, এটা করবো, এটা করবো, এই তো অনেক ধরনের কথা বলে। আর আচ্ছা, আরো কিছু কি বলেছে? মানে আর কোনো হুমকি পেয়েছেন প্রাণনাশের ছাড়া, যে আপনাকে মানে মেরে ফেলবে ছাড়া আর কোনো হুমকি পেয়েছেন? না, আর কোনো হুমকি পাইছি? আর কোনো হুমকি পাইছি, সরি, এই যে পেজ নিবো এই জায়গা করবো, তারপরে তুই আমার কিথা করবি কইরালাই দেখবো। এখন তো আরো অনেকে বলছে, যেমন আমি আজকেও দেখেছি একটা পেজ থেকে আপনাকে লিখে বলেছে যে 24 ঘন্টার মধ্যে যদি আপনি প্রকাশ্যে ক্ষমা না চান আপনার এই ধরনের কর্মকাণ্ডের জন্য, তাহলে আপনাকে ফেসবুক থেকে মানে পেজ আপনার হ্যাক করে ফেলা বা সেটা শেষ করে দেয়, সবকিছু করবে। তো এই ধরনের আসলে আপনার এখন কি বক্তব্য? আপনি কি ক্ষমা চাইবেন বা আপনার কিছু কি বলা আছে এই ব্যাপারে তাদের কাছে, তাদের উদ্দেশ্যে? তার কাছে আমি ক্ষমা চাই। আচ্ছা,
কারোর কাছে পোলার লাগি না, আমি ক্ষমা চাই। আমি হেতিম মানুষ, আমার চেরার ভর্তি কইয়া আমি ক্ষমা চাইতেছি। আমার উজু চায়া আমার ক্ষমা করে দিও। ভুল তো আমি করছি, আমার চেরা তো করছি না। মানে এইখানে মূলত এই আমার বন্ধু বান্ধব যারা আছে তারা একটু ভুল বোঝাবুঝি করে লাইছে। ভুল বোঝাবুঝি যেমন ধরেন গ্রামের মানুষ কিন্তু এমনি সহজ সরল, আপনি যা বলবেন এইটাই, মানে পরবর্তীতে কি হইব এটা আর বুঝে না তারা, মানে এই আবেগে মানে বইলা লাইছে, মানে এখন আর বুঝতে না কি তা করছি আমি। ঠিক আছে, আপনি এভাবে বলবেন না মা, আপনি ভালো থাকবেন। দর্শক তো আপনার কথা শুনেছে, আশা করি আপনার কথা শুনে যেরকম রিপন ভাইকে ভুল বুঝেছিল, আপনার কথা শুনেই তারা আবার আমি রিপন বুঝতে ভাইকে পারছি না, আমি ক্ষমা চাইছি সবার কাছে, আমি ক্ষমা চাই। আমি এতিম মানুষ, আমি তো মূর্খ। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি, আপনি ভালো থাকবেন। আর এখানে আর কে কে এসেছে আপনার সঙ্গে? রিপন ভাই এসেছে, আপনি এসেছেন, সঙ্গে তো রিপন ভাইয়ের বউ এসেছে, স্ত্রী এসেছে, বাচ্চারা এসেছে, তাই তো? আমি কখনো চাইছিলাম না আমার আব্বু আম্মু আমার বউ বাচ্চা আমার লাইনে আসবে, মিডিয়ার সামনে আসবো, আমি চাইছিলাম তো একটু গোপন থাকতে। খারাপ হয়েছে আমি ওই তাদেরকে খারাপ না বানাই, তখন এই কিছু মিডিয়ার জন্য আজকে আমার ফ্যামিলি নিয়ে লাইভ আসতো। আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা আশা করছি যে দর্শকরা এখন দেখলো, আপনার কথা শুনেছে, ইনশাল্লাহ আশা করি রিপন ভাইকে যেরকম ভুল বুঝেছিল আর ভুল বুঝবেন। আর আমরা এখন তাহলে একটু রিপন ভাইয়ের স্ত্রীর সঙ্গে কথা বলি, যাকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, তিনিও তো এসেছেন, আমরা একটু তাকে ডেকে নিই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রিপন ভাইয়ের মায়ের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিপন ভাইয়ের ওয়াইফ, তার নামটা হচ্ছে চম্পা। একটু তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন ভাই বলেন? ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আমার জামাইরে নিয়ে আমি অনেক সুখী আছি। আপনি সুখে আছেন, এগুলো নিয়ে কথা বলবো। রিপন ভাইয়ের সঙ্গে তো আপনার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাবু আছে আপনাদের। আসলে আপনাদের পরিবারের সংসার সুখে না কেমন, বা রিপন ভাই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, কেমন বলুন আপনি। আমি দুই ফুলা, একটা মেয়ে একটা ছেলে লইয়া আমি তারে লইয়া আমি অনেক সুখী আছি। আচ্ছা, কিন্তু মানুষে যেটাই কোক না কোক আমি কেন কানে নেই, কানে নেন না। আচ্ছা, বিয়ে হয়েছে, হ্যাঁ আমারে অনেক ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি। মানে আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, না। ভেজাল নেই, ঝামেলা নেই। সেদিন মনে হয় আপনাদের বাসায় সাংবাদিক গিয়েছিল, কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে সেদিন? হেলা সরাসরি গিয়ে আমার রুমের ভিতরে ঢুকেছে, সারা রুম চেক করতেছে। আর আমার জিজ্ঞাসা করছে আপনার কি লাগে, বাদ আমার লগে আরো দুই ভাবি বসে আছিল। বাদ আমি কইছি আমার স্বামী লাগে। ওরা কইছে কয়জন সন্তান, আমি কইছি একটা ছেলে একটা মেয়ে, এটা কইয়া বাইরে আছে। আচ্ছা, ভাবিদের সঙ্গে কথা বলেছিল? না, ভাবিদের সঙ্গে কথা বলেনি, খালি জিজ্ঞাসা এটা কি হয়, আমি কইছি ভাবি। তো এই যে এখন বাইরে যে একটা নিউজ সংবাদ দেখতে পাচ্ছি না, বলছে যে ধরুন রিপন ভাই ওনার ওয়াইফের কথা গোপন রেখেছে, বলতে চায় না, বলেনি, কিংবা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, মানুষ বাজে কথা বলছে, এটা নিয়ে আপনি কি বলবেন বলেন তো? আমার বক্তব্য এটাই, আমি মনে করি কেউ কিনু কোক, আমি এসব কানে নেই না, আমি হেরে নিয়ে অনেক সুখী আছি। আপনাদের ভরণ পোষণ, টাকা পয়সা দেয় সব? ওই বললো যে ওনার আম্মু বলছিল যে রিপন ভাইয়ের মা যেটা বলছিল আর কি, যে রিপন হচ্ছে ওনার মা বাবাকে টাকা দেয় না, পয়সা দেয় না, ভরণ পোষণ দেয় না। আসলে কি দেয় নাকি দেয় না? এটা দে এখন এটা আমি মনে করুন যে আমার শাশুড়ি ভুলে মুখ দেয় হচ্ছে, বলে ফেলাইছে, মনে হচ্ছে হেলা ছেলে আরো গোপনেও আমার আম্মারে টাকা পয়সা দেয়, আব্বারে দেয়, কিন্তু বেটি জানে না। স্বাভাবিক, অনেকেই করে। পরে আম্মা আবার কি করে এই নয়া করে দেয়, আমি কিছু তুমি টিয়া দিছি এটা আবার নয় কেমন লাগে, আমি আর কালারিং না, এই জিনিসটা বুঝে না। শাশুড়ির সাথে আপনার সম্পর্ক কেমন? আমার সম্পর্ক আমার শাশুড়ির লগে ভালো, আদর করে আপনাকে? হ্যাঁ, আমি হেলার আদর করি, হেলাও আমার আদর করে। ঝগড়া ঝামেলা তো হতেই পারে, পরিবারে হয়, এমন কিছু তো হয়নি যে একেবারে একজন একজনের নামে বিচার দিয়ে বসবে। না, এখন টাকা খাইতে গেলে তো টাইটুকুর লাগি, কিন্তু এমন ভাবে হয় না যাতে হেলা আমার বাড়ি ছেড়ে দেয়, আমিও তো হেলার বাড়ি ছেড়ে দিই, এমন। রিপন ভাই, এর আগেও আপনি কয়েকটা পডকাস্টে বলেছিলেন আপনি বিয়ে করেছেন, বিয়ের প্রসঙ্গগুলো তুলেছিলেন আর কি। তা তারপর আমরা কিন্তু ভাবিকে এর আগে প্রকাশ্যে দেখিনি, মানে এবার প্রথম উনি প্রকাশ্যে আসলেন আর কি। আসলে আপনি আপনার স্ত্রী সন্তানদের বিষয়টা আসলে প্রকাশ্যে আনেননি কেন এতদিন, বা কেন ওনাদেরকে আসলে আড়ালে রাখতে চেয়েছেন? আমি চাইছিলাম না আমার ফ্যামিলির কেউ অনলাইনে আসুক, অনলাইনে আমি দেখাই, তাদেরকে দেখাই
ভিডিও টিডিও করি, আমি এটা চাই নাই কখনো। খারাপ হয়েছে আমি তাদেরকে খারাপ করার দরকার নেই। আচ্ছা, এখন এর জন্য আপনি কেন বলছেন যে আপনি খারাপ হয়েছেন? অনলাইন জগৎ আমি মনে করি না ভালো, আমার জন্য আপনার দুযোগেই রাখছে, ব্যস্ত আমার জন্য রাখছে না। এই জন্য আপনি ভাবছেন যে আমি এখন খারাপ কাজ করছি, আমার ফ্যামিলি এখান থেকে দূরে থাকবে, এমন কিছুই? হ্যাঁ, আমি মনে করি অনলাইন যে জগৎটা, অনলাইন জগৎ কি ভালো? আমি মনে করি না। অনলাইন জগৎ ভালোর দিক দিয়ে নিতে পারলে ভালো, আর খারাপের দিক দিয়ে নিতে পারলে খারাপ। আমি আপনার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি ভালোর দিকে নিতে, কিন্তু আপনার এরপরও দেখা যায় কিছু মানুষ আছে না, লাইগেই থাকে, ভালোর দিকে নিতে খুব কষ্ট হয়ে যায়। আপনার শত্রু আছে কেউ? শত্রুপক্ষ আছে আপনার? মানে সন্দেহ হয় কাকে যে আমার শত্রু আছে, ওরা আমার খারাপ করতে চায় বা তারাই এই কাজগুলো করেছে? শুনেন, এক হাতে কোনোদিন তালি বাজানো, মানে তার মানে আপনি বলছেন যে কেউ একজন এখানে পেছনে আছে, অনেক মানুষই আছে। সন্দেহ হয় নাকি বা তারা কারা হতে পারে? হ্যাঁ, কেন করছে? সন্দেহ হয় না, শত্রু থাকলে অনুভব করা যায় না, থাকতে পারে, থাকতে পারে, এটা স্বাভাবিকই। আছে আমার অনেক শত্রু। এলাকাতেই নাকি এলাকাতেও আছে, এলাকায় আমার শত্রু সব এলাকাতেই। এত শত্রু কেন আপনার? একটা জিনিস আপনি ধরেন, আমি ঘর বানতেছি, আমি আগে আপনার মানুষের বাড়িতে কামলা দেওয়া খাইতাম, কাঠমিস্ত্রি কাজ করে খাইতাম, এখন হুট টাট করে একটা ঘর বানতেছি, এইরকম মানুষের দেখা সহ্য হয় না। একটা জিনিস, ভালো জিনিস মানুষ দেখা হজম করতে পারে না, ভালো জিনিস সবাই সহ্য করতে পারে না। বাড়ি করছেন, যে একটা বাড়ি করছেন আমরা দেখলাম, বাড়িতে খরচ যাচ্ছে কেমন বাড়ি করতে? এইটা আপনার টিন সেটে বাড়ি করতেছি, তো আপনার টিন আনছি আমি আনোয়ার সিমেন্ট শিট, আনোয়ার কোম্পানি থেকে সিমেন্ট আনছি, আনোয়ার কোম্পানি থেকে, পরে যা যা লাগতেছে সব পঞ্চরে ম্যানেজ করতেছি আমি। স্পন্সর ওরাই দিয়ে দিচ্ছে? হ্যাঁ, পঞ্চর থেকে। আর আপনার মিস্ত্রি যে খরচটা, এটা নিজে বহন করতেছি। আর আপনারা তো জানেনই এখন ভিডিও তেমন একটা টাকা দেয় না, আর যে টাকাটা আসে আপনার এই ডাইল ভাত কিনতে কিনতেই টাকা শেষ। আচ্ছা, এখন এইখানে আমি একটু আপনার ম্যানেজারের প্রসঙ্গটাও আসি। যেমন আপনাকে ইন্টারভিউতে বলছিল যে আপনি ইন্টারভিউ নিতে চাই, তখন আপনি বলেছিলেন যে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলুন। তো আপনার ম্যানেজারের নাম তো হচ্ছে সজীব। হ্যাঁ, তার বিরুদ্ধে তো অনেকে অভিযোগ দিচ্ছে, অনেক কথা বলছে। আপনার ম্যানেজার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, মানে আপনার ইন্টারভিউ নিতে হলে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হয় কেন? আমি মূলত আপনার কারোর সাথে সাজায় গুজায় কথা বলতে পারি না। মানে আমার বাসায় আমি বইলা লাই, এই কেমন আছস, মানে ফ্যামিলি বইলা লাই, আর মানে এই কাস্টমারের লগে তো আর এইভাবে বলা যায় না। ধরেন একটা পঞ্চরের কাজ আইলো, আমি আমাদের গ্রাম্য ভাষা ব্যবহার করে হইলে অর্ধেক বুঝতো না। এই কারণে আমার ভাই সজীব ভাই, উনি তো লেখাপড়া জানো, অনেক লেখাপড়া, অনেক ট্যালেন্টেড, উনি পরে কাজগুলো রাখে, এই কারণে ম্যানেজার বলা হয় আর। আচ্ছা, আমরা সজীবের সঙ্গে কথা বলবো, কিন্তু সজীবের সঙ্গে আপনার পরিচয় হয়েছে কিভাবে? ওনাকে চিনেন কিভাবে আপনি? আমি প্রথম যে 16 সালে অনলাইনে ভাইরাল হয়েছিলাম, তখন সজীব ভাই আসছিল। আচ্ছা, আমার লগে থাকেন, আমরা একসাথে কাজ করি, পরে রাজি হই নাই। পরে এরপরের থেকে অনলাইন ছাইরা দিছি, ছাড়ার পরে আবার আইছে, কয় ভাই আপনার পিছিয়ে তো অনেক দিন ধরে ঘুরতেছি, আপনি আমার লগে থাকেন, আপনার যদি লাইফ পরিবর্তন হয় আপনি আমার লগে থাকবেন, আর যদি পরিবর্তন না হয় ভাই ছাইরা দিয়েন। এই যে এরপরের থেকে থাকা আর আজকে 2-3 বছর। 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে আমি সজীবকেও এখানে ডাকবো। ওই প্রতিবেদনে আমরা দেখেছি যে আপনার সঙ্গে যখন কথা বলছিল তখন সেখানে আরো 2-1 মনে হয় সাংবাদিকও ছিল, যারা আরো আগে থেকে আপনার ওখানে ছিল। ওরা মনে হয় আমার যতটুকু সম্ভব প্ল্যান করে যাইছে, ওরা 5 জন ছিল। 5 জন এসেছিল? আচ্ছা, আমি ঘুমেছিলাম, পুরা ঘুমে, কাঁচা ঘুম থেকে ডাইকা তুলছে, পরে রাতে সারা রাত কাজ করছি, কাজ করার পরে 4টা বাজে উঠতে ঘুমাইছি, পরে 6টা বাজে না 7টা বাজে ডাইকা তুলছে, কাঁচা ঘুম বুঝতে পারবো। পরে গেছি আর লইয়া আপনার দোকানে গেছি, চা-টা খাওয়াইলাম, যত্ন মত্ন করলাম। আপনি খাইয়েছেন ওদেরকে? হ্যাঁ, অনেক দূর আমার কাছে যেই আসে অনেক দূর থেকে তো আসে, আইলে আমার ঘর তো ভাঙ্গারুঙ্গা, যে ঘরের কাজ শেষ করতে পারি না, দোকানে নিয়ে চা-টা যতটুকু আপ্যায়ন করানোর দরকার আমি কইরা দিই। তো ওই 5 জন সাংবাদিক আগে গিয়ে আপনাকে কি বলেছে, কি প্রশ্ন? 5 জন একবারও যায় নাই তো, 2 জন গেছে, পরে আয়ের পরে 3 জন আইছে। প্রথমে 2 জন গিয়েছে, ওই 2 জন আপনাকে কি বলেছে বা কি বলতে চেয়েছিল আপনার কাছে? কেন গিয়েছে? ওই ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ আমি বলছি আমি তো এইভাবে ইন্টারভিউ দেই না, আমার সজীব ভাই আছে ম্যানেজার, ওনার সাথে কথা বলে। না, অনেকে তো আবার বলছে যে আপনি টাকা ছাড়া ইন্টারভিউ দেন না, যেমন আমরা ওই ভিডিওতে দেখেছি, বলছিলেন যে আমি টাকার জন্য না, টাকা দিয়ে সবকিছু মাপা যান। আমি ইন্টারভিউ আমি সাজায় গুজায় কথা বলতে পারি না বিধায় আমি ইন্টারভিউ দেই না, আর টাকার জন্য না, আমি টাকার জন্য ইন্টারভিউ দেই না।
ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এখন এই মুহূর্তে আমরা একটু সজীব ভাই, রিপন ভাই যে ম্যানেজার, ওনাকে একটু ডেকে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রিপন মিয়ার স্ত্রী চম্পার সঙ্গে, এবং এই মুহূর্তে আমি কথা বলবো হচ্ছে সজীব, যিনি কিনা রিপন ভাইয়ের ম্যানেজার হিসেবে পরিচিত। সজীব ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে কোনো রকম। চলছে কোনো রকমে? কেন কোনো রকমে চলছে? আর সার্বিক বিষয় নিয়ে আসলে শুরুতে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, এই যে এত কিছু ঘটে গেল, আপনি তো রিপন মিয়ার ম্যানেজার হিসেবে কাজ করছেন, সেই যাকে আমরা ম্যানেজার হিসেবে শুনছিলাম, আপনি একটু বলেন, আপনার বিষয় থেকে জানতে চাই। আমি মানে সবসময় রিপন ভাইয়ের সাথে থাকা সম্ভব হয় না, কারণ আমি রিপন ভাই এবং আরও অনেকেই ম্যানেজ করি। সো এই জন্য আমি ছিলাম ময়মনসিং, রিপন ভাই ছিল এলাকায় বাড়িতে। তারপর হচ্ছে হঠাৎ করে সকালবেলা রিপন ভাই আমার ফোন করে সজাগ করছে যে ভাই অনেক সাংবাদিক আইছে, এইগুলা মানে কইরে গেছে আমার সাথে। তো পরে আমি ভাবলাম যে আসলে একটা সাদা মানুষের সাথে এরকম হইলো, আমি আসলে মানুষকে জানাই জিনিসটা, তারপর স্ট্যাটাস দেওয়া হইলো আর কি। মানে ওই স্ট্যাটাসটা আসলে আপনি দিয়েছেন, ওনার সঙ্গে কথা বলে দিয়েছেন? ওনার এক্সপেরিয়েন্স থেকে উনি যেটা বলছে আমি ওইটাই স্ট্যাটাস। এখন সেই অনেকেই তো বলছে যে রিপন মিয়ার পেজ থেকে যে স্ট্যাটাসটা গিয়েছে আর কি, বলছে যে হয়তো বা তিনি ফেসে যাচ্ছেন, এটা বুঝতে পেরে আগে থেকে একটা নিজেকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য মানুষের পক্ষ থেকে একটা কি বলে সেটাকে সহানুভূতি নেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাসটা দিয়েছেন। এই বিষয়ে আসলে আপনার কি বক্তব্য? এটা আসলে তো মানুষ তো আসলে সব কিছু জানে না, অরিজিনাল সত্য আসলে কি। আপনি তো শুনলেন রিপন ভাই সব কিছু বললো, আন্টিও বললো, রিপন ভাইয়ের ওয়াইফও সব কিছু বললো। তো সব কিছু শোনার পরে তো আমার কাছে মনে হয়েছে না যে আসলে রিপন ভাই কোনো কিছু করছে, মানে যেটা হয়েছে টোটালি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে আর কি। উদ্দেশ্য প্রণোদিত বলতে কি ধরনের উদ্দেশ্য আপনার কাছে কি মনে হয়? আমাকে অনেক সময় অনেক টিভি ইন্টারভিউ, টিভি মিডিয়া এবং অনেকে আমাকে ফোন করছে যে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু রিপন ভাই যেহেতু আমি সবসময় রিপন ভাইয়ের সাথে থাকতে পারি না, এবং রিপন ভাই একা একা অনেক কিছু মেনটেন করতে পারে না, আমি রিপন ভাইকে না করছি যে আপনি আসলে কারোর সাথে কথা বললেন না টিভি ইন্টারভিউর সাথে। এখন কখন কি বলে ফেলবেন এটা আসলে পরে এটা আসলে করা যাবে না, এটা অনেকেই নেগেটিভভাবে নেবে। তো সেই জায়গা থেকে রিপন ভাই আমার এই কথাগুলো রাখছে। আর ওই তারপর হচ্ছে ওই টিভি ইন্টারভিউ যারা নিতে হয়েছে অনেকে আমারে অনেকভাবে থ্রেট দিছে যে ইন্টারভিউ কেন দিত না, কি এই সেই, এই করে ফেলবো এই করে ফেলবো। পরে ওইগুলো আমি জাস্ট সাইড করে রেখে দিছি আর কি। না, অনেকে তো বলছে যে রিপন ভাই টাকা ছাড়া ইন্টারভিউ দেয় না, একটা অভিযোগ দিচ্ছিল, এবং বলছে যে এটা যে উনি যেটা বলছিল যে ম্যানেজারের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, তা আসলে কি এটাও কি সত্য যে উনি টাকা ছাড়া ইন্টারভিউ দেয় না? টোটালি মিথ্যা কথা। আপনিও তো আমার ফোন দিয়েছিলেন যে ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি তো আপনাকে কি বলছিলাম? কি বলেছেন আপনি? আমি আপনাকে বলছেন যে আপাতত ভাই আমরা ইন্টারভিউটা আসলে ফেস করতে চাচ্ছি না, মিডিয়াটা ফেস করতে চাচ্ছেন না আপনি। আপনি রিপন ভাইয়ের সঙ্গে ম্যানেজার হিসেবে কতদিন যাবত যুক্ত আছেন, এবং কখন কেন কি কারণে আসলে আপনি রিপন ভাইয়ের ম্যানেজার হিসেবে কাজ করছেন বা নিজেকে কাজ করছেন, বা আপনার আসলে পেশাটা কি? আমি অনেকদিন যাবতই অনেককে ম্যানেজ করে আসতেছি। রিপন ভাইকে তো আমি 2021 সাল থেকে 2016 সালে একবার গেছিলাম রিপন ভাইয়ের কাছে, তারপর 2021 সালের লাস্টের দিকে মনে হয় না, তখন আমি আবার গেছি রিপন ভাইয়ের কাছে। তো আমি এর আগে অনেককে ম্যানেজ করছি, অনেককে ম্যানেজ করতেছি। মানে কন্টেন্ট ক্রিয়েটরদের কারা আছে সে তালিকা আমরা নাম অনেকেই আছে, আমি নাম বলতে চাচ্ছি না আর কি, অনেকেই আছে, তাদেরকে আমি ম্যানেজ করতেছি। এবং আমি আমার এজেন্সির থ্রুতে আমি কাজ করি, তো এজেন্সির থ্রুতেই তাদেরকে ম্যানেজ করতেছি। ভাবলাম রিপন ভাই আমার এলাকার মানুষ, অনেকে রিপন ভাইকে অনেকে আগে মিস ইউজ করছে অনেকভাবে। আমি ভাবলাম যে রিপন ভাইকে আসলে একটু দেখি আমার দিয়ে কী করা যায়। রিপন ভাইকে ওই আগের থেকে যে ওনার যে আমি যখন গেছি রিপন ভাই একদিকে কুকুর ঢুকে রিপন ভাই বাড়িতে আরেকদিকে বের হয়। যেদিন আমি রিপন ভাইয়ের সাথে দেখা করতে গেছি ওই দিন রিপন ভাই চালে মানে ঘর বানাইতেছে। আচ্ছা, তখন ওইখান থেকে নাইমে এসে রিপন ভাই আমার সাথে কথা বলার পরে বললাম যে ভাই চলেন একসাথে কাজ করি। রিপন ভাই বিশ্বাস করছে আমারে, এই রিপন ভাইকে এই পর্যন্ত আমি গাইড করে নিয়ে আসছি। আচ্ছা, একই এলাকা বলতে কি আপনাদের বাড়ি পাশাপাশি নাকি? পাশাপাশি না, মানে রিপন ভাই সদর থানা, আমার থানা হচ্ছে অন্য একটা থানা আর কি। যাই হোক, আমরা অনেক কথা বলেছি, ওনার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার স্ত্রীর সঙ্গে কথা বলছি, আপনার বক্তব্যটাও শুনছি। এখন তো অনেক কিছু হয়ে গেল, মানে রিপন মিয়া যেখান থেকে উত্থান হলো, এখন আবার বলতে গেলে যে আসলে অনেকেই এখন রিপন মিয়ার সমালোচনায় মুখর। হ্যাঁ, তো এই মুহূর্তে এসে আমি অবশ্যই রিপন ভাইয়ের থেকে ওই বক্তব্যটা নিব। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতে আসলে রিপন ভাইকে নিয়ে কি করবেন আপনারা? রিপন ভাই কিন্তু ভিডিও বানানো আসলে পেশা ছিল না, এবং এখন পর্যন্ত নাই। রিপন ভাই মানে অ্যাজ এ কাঠমিস্ত্রি থাকতে চাই, এবং রিপন ভাইয়ের সাথে আমি আস্তে আস্তে ঢাকায় আসতে এবং সবসময় কথা হয় যে ভাই আমার ভিডিও তো আজকে আছে কালকে নাই। যেমন অনেক স্প্যামাররাই থ্রেড দেয়, পেজ গায়েব হয়ে যায় কিছুদিন পরে তো পেজ গায়েব হয়ে গেলে, ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেলে, তো তখন তিনি কি করবে? বললেন আমি ভাই আমার যদি সব কোনো কিছু না থাকে, আমি তো ভাই কাঠমিস্ত্রি কাজ জানি, কাঠমিস্ত্রি কাজ করে আমি খাইতে পারবো, বউ বাচ্চা আমি ফ্যামিলি চালাই নিতে পারবো, বুঝছেন? তো এখন যদি মানে সব কিছু শেষ হয়ে যায়,
রিপন ভাই যদি ভিডিও না করে তার উনি কাঠমিস্ত্রি কাজ করে ওনার লাইফ পার করতে পারবে। ঠিক আছে রিপন ভাই, আপনার কাছ থেকে এখন আমরা অনেক কথা বলেছি, শুনেছি, আপনাদের বক্তব্যগুলো শুনেছি। এখন ভবিষ্যৎ নিয়ে আসলে কি পরিকল্পনা আপনার, কি করবেন? ভবিষ্যৎ আমি তো এমনি পেশায় কাঠমিস্ত্রি, আমি কাজ করতেই ভালোবাসি, জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কিন্তু ওষুধ নাই, কামের উপরে কোনো ওষুধ নাই। এই কারণে আমি প্রথমে কাঠমিস্ত্রি কাজ করি, কাঠমিস্ত্রির পাশাপাশি এই যে ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলে একটা না পরে একটু জিরাইতে হয় না, এই জিরানির ফাঁকে একটা ভিডিও বানাই, হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো, তখন এই হাই ফ্রেন্ড আর হইতো না রে, তখন কামেই থাকবাম। কাজেই থাকবেন আপনি, মানে হচ্ছে আপনি আর কন্টেন্টের দিকে যাচ্ছেন না এমন কিছু বলছেন? কন্টেন্টের দিকে দেখা যাক, এটা মানে এটা আমার পেশা না, মানে কন্টেন্ট করতে হইব এটা আমার পেশা না, আমার মূল পেশা হয়েছে কাঠমিস্ত্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন শেষমেশ যে প্রশ্নটা আমি করব, আমি একদম স্ট্রেটলি বলতে চাই, অনেকেই তো বলেছে যে রিপন মিয়া তার স্ত্রীকে ভাবি ডেকেছে, বা অনেক অভিযোগও এসেছে। কিছু অভিযোগ হয়তো বা সত্য, কিছু অভিযোগ মিথ্যা হতে পারে, বা সব কিছুই মিথ্যা হতে পারে। অনেকেই তো রিপন মিয়াকে পজিটিভলিও দেখেছিল। এখন যদি আপনাকে বলি যে আপনি যারা আপনাকে ভুল বুঝেছে তাদের কাছে কি আপনি একটু, অনেকে আছে না যে ক্ষমা চাওয়া, বা যদি ভুল বুঝে থাকে বা আপনার নিচের থেকে কোনো উপলব্ধি, উপলব্ধি আছে কিনা বলার, আছে কি কিছু? হ্যাঁ আছে, মানুষ মাত্রই তো ভুল করে, আমিও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, এটাই হচ্ছে আপনার কথা, যে ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, তাই তো? ঠিক আছে রিপন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কথা অনেক বলেছি, সবার বক্তব্য শুনেছি, ভালো থাকবেন। আর কিছু বলবেন ভক্তদের উদ্দেশ্যে? এটাই, সবাই কাজ করবা, কামের উপরে কোনো ওষুধ নাই, কন্টেন্ট বানাইতে হইব এইটা কোনো কথা না, আমরা হইছে কামলা মানুষ, কামলা দেয়া খাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রিপন মিয়ার সঙ্গে, কথা হচ্ছিল তার পরিবারের সঙ্গেও, তার ম্যানেজার সজীবও আমাদের সঙ্গে কথা বলেছিলেন। অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে, আমারও ছিল, সেই প্রশ্নগুলো করেছি, জানি না উত্তর বের করতে পেরেছি কিনা। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।